আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যার পর শত চেষ্টাতেও জমে ওঠেনি সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো। লোকসানি এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। এবং দেশের উত্তর জনপদে তাপমাত্রা কমছে, বিপাকে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যার পর শত চেষ্টাতেও জমে ওঠেনি সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো। ইতোমধ্যেই হাওরের পানি কমে যাওয়ায় 400-রও বেশি বিলাসবহুল হাউসবোট পড়ে আছে সুরমা নদীর ঘাটে। তবে শীত মৌসুমে জেলার পর্যটন শিল্প জমাতে নানা উৎসবের আয়োজন করে যাচ্ছেন পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। সুনামগঞ্জ থেকে আল হাবিবের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। শীত ও বর্ষা এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর ও নীলান্দি লেক। প্রতি মৌসুমে এই পর্যটন স্পটগুলো যেমন সাজে ভিন্নরূপে, ঠিক তেমনি প্রতি বেলাতেও এর সাজ এক এক রকম। ভোরবেলা হাওর থাকে শনশান এবং স্নিগ্ধ, কিছুক্ষণ পর হয়ে ওঠে পাখির কলকাকলিতে পূর্ণ। আর এই সৌন্দর্য আমেজে মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। শীতকালে যে আপনার হাওরটা আরো বেশি সুন্দর, এটা অনেকে আসলে জানে না। খুবই চমৎকার, অসাধারণ অভিজ্ঞতা। যদিও আমরা একদম সিজনের শেষে আসছি, ভরা সিজনে আসলে হয়তো বা আরো উপভোগ করতে পারতাম। সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সুনামগঞ্জে পর্যটকের সংখ্যা বাড়লেও চলতি বছর 3 দফা বন্যা ও দেশের পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে। এতে বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে হাউসবোট মালিকদের। পাশাপাশি ধস নেমেছে প্রান্তিক পর্যায়ে অর্থনীতিতে। এইখানে আমাদের এবার সিজনটা বেশি ভালো যায়নি। আমাদের দিনবার বন্যা প্লাস হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের আশানুরূপ আমরা ব্যবসা করতে পারিনি। বেসরকারি বিমান ও পর্যটন শিল্প সচিব বলছেন, দেশের যে স্থানগুলোতে টুরিস্টরা যাচ্ছেন সেগুলো কিভাবে আরও আকর্ষণীয় করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে। ইন্টারনাল ট্যুরিজমকেও যদি আমরা করি, ব্যাপকভাবে অ্যাট্রাক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই ডোমেস্টিক ট্যুরিজম সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর হবে, থ্রাস্ট সেক্টর হবে, যেখানে আমাদের ম্যান পাওয়ার ক্রিয়েট হবে। চলতি বছর 3 দফা বন্যা ও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সুনামগঞ্জে পর্যটন খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ডাক্তার মাহমুদুল হাসান। শুক্রবার সাতক্ষীরার আশাশুনি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রসূন কুমার মণ্ডল, অবসরপ্রাপ্ত সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৈয়বুর রহমান, ডাক্তার আমিনুল ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। দেশের উত্তর জনপদের তাপমাত্রা ক্রমশ কমছে, ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা কমায় গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। হিমেল বাতাস যোগ হওয়ায় সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তবে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, পাথর ও চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষ। এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি। চিকিৎসকরা শীতের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ সহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। প্রায় 1,500 কাউন্সিলরের উপস্থিতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফেডারেশনের গাজীপুর মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি ফারদিন হাসান হাসিবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় সহ সভাপতি হারুনুর রশিদ খান সহ অন্যান্যরা। 2025-26 সেশনের জন্য গাজীপুর মহানগরীর সভাপতি নির্বাচিত হন হোসেন আলী এবং সাধারণ সম্পাদক ফারদিন হাসান হাসিব। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সম্পাদনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন, বিধি ও পরিপত্র নিয়ে একটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম ও মোহাম্মদ আবু তালেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান M.A. কাইয়ুমকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ডৌহাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। শেষে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন কলতাপাড়া বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলামিন, বজলুল হক ও হারুনুর রশিদ সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আধুনিকতার স্পর্শে হারিয়ে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন গাড়িয়ালরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভারতীয় আগ্রাসন ও ফেনী দখলের হুমকির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণের জন্য পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ফেনীর ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে পদযাত্রা করেন কয়েকশো মানুষ। পদযাত্রা শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ভারতীয় আগ্রাসন বিরোধী সর্বদলীয় প্রতিরোধ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান, সদস্য সচিব মেজবা উদ্দিন চৌধুরী মোর্শেদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন। যশোরের ঐতিহ্যবাহী গাড়িয়াল ভাওয়াইয়া গান আজও বাঙালির কাছে সমান জনপ্রিয়। যদিও যান্ত্রিক সভ্যতার বিকাশে গাড়িয়ালরা আজ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। গরুর গাড়ি স্থান পেতে যাচ্ছে জাদুঘরে। কয়েক হাজার বছর ধরে মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম উপায় এই গরুর গাড়ি দেখা কয়েক বছর পর হয়তো আর মিলবেই না। যশোর থেকে শামীম রেজার তথ্যচিত্র, বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। কয়েক দশক আগেও আমাদের দেশের গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটা বাড়িতে গরুর গাড়ি দেখা মিলত। মাঠ থেকে ধান, পাট সহ বিভিন্ন ফসল বাড়িতে আনা নেয়া এবং সেগুলো বিক্রি করতে হাটবাজারে নিয়ে যাওয়া, এমনকি ভাড়ায় যাত্রী পরিবহন করা হতো এই গরুর গাড়িতে। বিয়ে শাদী কিংবা মা চাচিদের নায়ের যাওয়ার জন্য ছইওয়ালা গরুর গাড়ি ছিল একমাত্র বাহন। এখনও সেই স্মৃতি মধুর হয়ে আছে যশোরের চৌগাছা উপজেলার চাপাডাঙ্গা গ্রামের বয়স্ক মানুষের মনে। কয়েক দশক আগেও এই চাপাডাঙ্গা গ্রামের প্রতিটি বাড়িতেই ছিল গরুর গাড়ি। এখন পুরো গ্রামে গরুর গাড়ির সংখ্যা মাত্র 3 থেকে 4টিতে দাঁড়িয়েছে। আমার বাপ দাদা 14 পুরুষ আমল থেকে গরুর লাঙল ব্যবহার করা হচ্ছে, এখন পূর্বপুরুষ থেকে। এখন আমরা তীর্য ছাড়ি নাই, এতে আগে লাভ হইতো, এখন আর লাভ নাই। আগে মানুষ গরুর গাড়িতে বিয়ে করতে যেত, পথে ঘাটে কাদা ছিল, কোনো ইঞ্জিনের গাড়ি চলাফেরা করতে পারতো না। একটা জায়গায় ভাড়াই গেলে আমরা গরু গাড়ি নিয়ে গেছি। গরু নেই দেশে, এখন বিভিন্ন ধরনের ইঞ্জিনকে চালিত গাড়িতে এসে এখন আর ওই গরু গাড়ি আর চলে না। যদি সরকার যদি উদ্যোগ করে তাহলে এই গাড়িগুলো টিকে রাখা যায়, সেই চেষ্টা একটু সরকারের করা দরকার। কোনো ধরনের জ্বালানির বা ধোয়ার প্রয়োজন হয় না, তাই পরিবেশেরও কোনো ক্ষতি করে না এই গরুর গাড়ি। ধীর গতি হওয়ায় দুর্ঘটনা তেমন কোনো আশঙ্কা থাকে না। গ্রাম বাংলার হাজার বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখা এই গরুর গাড়ির বিলুপ্তি হয়তো এই প্রজন্মের সামনেই হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের প্রয়াত পিতা সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ডক্টর মাহারিন খান। এ সময় আব্দুল মঈন খানের স্ত্রী এবং মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আব্দুল হান্নান। নরসিংদী শহরের রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত অসহায় মানুষের খোঁজ খবর নেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন। ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আওতায় প্রথম দিন প্রায় 600 অসহায় মানুষের মাঝে কম্বল দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাবনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাবনার পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডক্টর আহমেদ মুস্তফা নোমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম ছোট, জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরীফুজ্জামান মুন সহ অন্যান্যরা। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে পাবনায় সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের যুগ্ম কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ শাফায়েত হোসেন। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পাবনা বিভাগের অটল গোস্বামী। এ সময় বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিকুল ইসলাম খান, সহকারী পরিচালক ও বিভাগীয় কর্মকর্তা, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ নাটোর মহিবুল্লাহ ইসলাম সহ অনেকে। সিলেটে মুহিবুর রহমান ফাউন্ডেশনের গৌরবের এক যুগ পূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুহিবুর রহমান একাডেমিতে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান। মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামস উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জাকির আহমদ। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যার পর শত চেষ্টাতেও জমে ওঠেনি সুনামগঞ্জের পর্যটন স্পটগুলো, লোকসানে এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। দেশের উত্তর জনপদে তাপমাত্রা কমছে, বিপাকে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষ। এবং আধুনিকতার স্পর্শে হারিয়ে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন গাড়িয়ালরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।